সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড ক্যান্সার আলাপনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করি ক্যান্সার সংক্রান্ত যে কোনো একটি বিষয় তুলে ধরার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি চিকিৎসায় ব্লাড ক্যান্সার ভালো হয়। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আশিকুজ্জামান, ব্লাড ক্যান্সার রক্তরোগ বিশেষজ্ঞ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, ঢাকা। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা যেহেতু আজকে ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা করব, আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে চিকিৎসায় ব্লাড ক্যান্সার ভালো হয়। চিকিৎসা প্রসঙ্গে আমরা আসছি, তার আগে একটু জানতে চাইব যে ব্লাড ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব এই সাফল্যের পরেও ব্লাড ক্যান্সার মানে কিন্তু রোগীরা স্বাভাবিকভাবেই ভয় পায় এবং এটিকে সাক্ষাৎ মৃত্যু হিসেবেই ধরে থাকে। শুরুতেই জানবো যে ব্লাড ক্যান্সার বলতে আমরা কি বুঝি। ঠিক, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। তো যেটি হলো যে ব্লাড ক্যান্সার কি, এটা বলার আগে আমি একটু ভূমিকা বলে নিতে চাই। আমি যখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি এখন কর্মরত আছি, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেরই স্টুডেন্ট। যখন আমি 4th ইয়ার 5th ইয়ার স্টুডেন্ট, তখন আমরা দেখতাম যে ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে, তখন হেমাটোলজি আলাদা কোনো বিভাগ ছিল না। তো মেডিসিন ওয়ার্ডেই এই ব্লাড ক্যান্সার রোগীগুলা, লিউকেমিয়া, লিম্ফোমা চিকিৎসা দেওয়া হতো। এবং আমরা দেখতাম বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াগনোসিস সঠিকভাবে হতো না, এবং ডায়াগনোসিস হওয়ার পরও অনেক বড় মেডিসিনের প্রফেসর, কিন্তু তারপরও তারা দেখতাম যে মুখে খাওয়া কিছু ওষুধ দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এবং সেটা আপনি যেটা বলেছেন সাক্ষাৎ মৃত্যুই ছিল এটার একমাত্র ঠিকানা। কিন্তু এখন আজকে আসলে এই শতাব্দীতে এসে একটা বিশাল পরিবর্তন এসেছে। ব্লাড ক্যান্সার হলো আসলে আমরা ভাবি যে ব্লাডের ক্যান্সার, কিন্তু আসলে এটা ব্লাডের সব কোষের যেখানে জন্ম বা মাতৃকোষ, স্টেম সেল, প্লুরিপটেন্ট স্টেম সেল থেকে আমাদের সব রক্ত তৈরি হয়। এই প্রিকারসর বা এই মাতৃকোষ, জন্মের দিকের কোষগুলা যখন ক্যান্সারাস হয়ে যায়, অর্থাৎ এদের অস্বাভাবিক কিছু জেনেটিক পরিবর্তনের ফলে, অ্যাকোয়ার্ড জেনেটিক পরিবর্তনের ফলে এদের বৃদ্ধির হার বেড়ে যায়। এদের 3টি অস্বাভাবিক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। এক হলো তার বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে তার মধ্যে যে আমাদের প্রত্যেকটি কোষের জন্য একটা মৃত্যুর সময় নির্ধারণ করে দেওয়া আছে, সেটি এখানে লস হয়, অর্থাৎ সে অমরণশীল হয়ে যায়। এবং ওর যে নির্দিষ্ট একটা ফাংশন বা কর্মক্ষমতা থাকে, যেমন আমার লাল রক্তকণিকা আমার অক্সিজেন বহন করে শরীরে, আমার শ্বেত রক্তকণিকা আমাকে জীবাণুর হাত থেকে প্রোটেক্ট করে, এবং অনুচক্রিকা আমাকে ব্লিডিং থেকে প্রিভেন্ট করে, এই ফাংশনগুলো লস হয়। তো যখনই এই আমার মাতৃকোষগুলা এই অস্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় যে বাসা বাঁধে এবং শরীরের অন্য কোষগুলোর জায়গা দখল করে নেয়, সেটাকে আমরা এক কথায় বলি বোন ম্যারো ফেইলিওর সিনড্রোম। এবং সেটারই যে লক্ষণ, এটাকে আমরা ব্লাড ক্যান্সার বা সাধারণ ভাষায় বলে আমরা আখ্যায়িত করতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করলেন আপনি। এবার জানতে চাইবো যে আমরা যেরকমটা জানি যে ক্যান্সারের আসলে এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তারপরেও একটু জানতে চাইবো যে আসলে কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস থাকে বা কিভাবে আসলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে। ব্লাড ক্যান্সার যেটি একটা জিনিস খুবই প্রতিষ্ঠিত, যে জেনেটিক পরিবর্তনের কারণেই ব্লাড ক্যান্সার হয়। তবে আমরা যেটা দেখেছি, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন ব্লাড ক্যান্সার ধরা পড়তো কম। শুধু তাই না, আমরা মনে করি যে আসলে পরিমাণও ছিল কম। কিন্তু এখন এসে কিন্তু আমরা দেখছি আমাদের 50 বেড 100 বেডের হসপিটাল, যেগুলো 70-80 বেডের, এগুলোর পিছনে প্রায় দেখা যাচ্ছে 100 জনের সিরিয়াল দিয়ে বসে থাকে, একটা বেড পায় না। তার কারণ ব্লাড ক্যান্সার রোগী আসলেই বেড়েছে। তাহলে এর কারণ কি? স্বতঃসিদ্ধ কিছু কারণ আছে, যেমন অর্গ্যানোফসফরাস কম্পাউন্ড বা আমরা যে সার, কীটনাশক, বেনজিন এগুলো ইউজ করি, এগুলোতে যদি আমাদের কিউমুলেটিভ এক্সপোজার দিন দিন বেশি হয়,
গবেষণায় এসেছে যে এই জেনেটিক পরিবর্তন যে কারণে স্টেম সেলগুলো ব্লাড ক্যান্সারে রূপান্তরিত হয় এগুলো বেড়ে যায়। আমরা কিছু থেরাপি সাধারণত গ্রহণ করি, দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা অ্যালকাইলেটিং এজেন্ট দেওয়া হয়েছে বা একটা অ্যানথ্রাসাইক্লিন বা অন্য কোনো কেমোথেরাপি দেওয়া হয়েছে, এটার একটা নির্দিষ্ট ডোসেজের পর তার মধ্যেই জেনেটিক পরিবর্তন আসতে পারে। দেখা যায় যে অন্য একটা লিম্ফোমা বা অন্য ক্যান্সারের জন্য সেই রেডিওথেরাপি পেয়েছে, এটার জন্য আমরা ট্রান্সফর্মড অ্যাকিউট লিউকেমিয়া বা ট্রান্সফর্মড ব্লাড ক্যান্সার সাধারণত পেতে পারি। এছাড়াও আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের জেনেটিক কিছু পরিবর্তন, যেমন ডাউন সিনড্রোম বলে একটা রোগ আছে, এরা জন্মগতভাবেই এদের জিনগুলা খুবই ফ্র্যাজাইল থাকে এবং খুব সহজে এরা ট্রান্সফর্ম হয়। আরেকটি বিশেষ বিষয় হলো যে অকুপেশনাল এক্সপোজার। আমরা বলছি এখন আমাদের কেন ব্লাড ক্যান্সার এত বাড়লো, তার কারণ পসিবলি আমরা এই যে কেমিক্যালে খুব বেশি এক্সপোজড, এবং দেখা গিয়েছে যে যারা কোল মাইনার, যারা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, যারা রং কারখানায় কাজ করে এবং যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রেডিয়েশন ডিপার্টমেন্টে কাজ করে, তাদের মধ্যে এই ডিএনএ চেঞ্জগুলো অনেক বেশি থাকে এবং তাদের মধ্যে এই ঝুঁকিগুলো অনেকাংশে বেড়ে যাচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় প্রিডিসপোজিং রিসেন্টলি খুঁজে পাওয়া গেছে, আমরা বলি ক্লোনাল হিমোপয়েসিস। দেখা গেছে এনিমিয়া বা রক্তশূন্যতার কিছু ধরন আছে যা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। আমরা বলি অ্যাপ্লাস্টিক এনিমিয়া বা জন্মগত অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ফ্যানকনি এনিমিয়া, এই রোগগুলা কিন্তু আমরা বলি যে ফার্টাইল সয়েল, তার মানে জমিতে সার করা আছে এবং জমি আসলে রেডি, এদের যে কোনো একটা এনভায়রনমেন্টাল এক্সপোজে এই যেগুলির কথা আমরা উল্লেখ করলাম, খুব সহজেই তারা ব্লাড ক্যান্সারে রূপান্তরিত হয়। এবং এই সব জেনেটিক পরিবর্তন যাদের মধ্যে থাকে, যে ফ্যামিলির মধ্যে রান করে, সাধারণত দেখা যায় সেই ফ্যামিলিতেও ব্লাড ক্যান্সার রান করতে পারে। তো সাধারণভাবে এইগুলি আমরা বেশিরভাগ কজ হিসাবে এখন পর্যন্ত চিহ্নিত, তবে এই গবেষণা চলমান। আচ্ছা আচ্ছা স্যার, আপনি যেরকমটা বলছিলেন যে দিন দিন কিন্তু ব্লাড ক্যান্সারের রোগী বেড়ে যাচ্ছে, তো আসলে কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে, কি কি লক্ষণ বা উপসর্গ থাকে তাদের? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় দর্শকরা সবাই এই প্রশ্নের উত্তর জানতে। আমরা আসলে একটু উদ্বিগ্নভাবেই লক্ষ্য করি যে ব্লাড ক্যান্সার, আমরা সাধারণত 3 ধরনের ক্যান্সারকে আমরা ব্লাড ক্যান্সার হিসেবে আখ্যায়িত করতে পারি। একটি হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, যার মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া এবং আনডিফারেন্সিয়েটেড বা মিক্সড ফেনোটাইপ লিউকেমিয়া বলে একটা ধরন রয়েছে। এছাড়া আমরা আরেকটি বলি হচ্ছে ক্রনিক মায়েলয়েড স্টেম সেল নিওপ্লাজম। এর মধ্যে মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং মায়েলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম, তার মধ্যে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, পলিসাইথেমিয়া রুব্রাভেরা এবং ইওসিনোফিলিক লিউকেমিয়া এবং ম্যাস্টোসাইটোসিস, এগুলি সাধারণত প্রধান। আরেকটি আছে ম্যাচিউর লিম্ফয়েড নিওপ্লাজম, এর মধ্যে হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা এবং প্লাজমা সেল ডিসক্রেশিয়া অর্থাৎ মাল্টিপল মায়োলোমা নামে কিছু রোগ আমরা ব্লাড ক্যান্সার হিসেবে আখ্যায়িত করি। এই রোগগুলা আমাদের কাছে আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করে। উদ্বেগের বিষয় হলো যে আমরা যেসব বইপত্র পড়ি বা যেসব রিসার্চ পড়ি, বেশিরভাগই বাইরের দেশের, এবং দেখা যায় একটা অ্যাকিউট লিউকেমিয়া ওদের দেশে, যেমন AML আমাদের দেশের সবচেয়ে কমন ব্লাড ক্যান্সার বলে আমরা জানি, এটি ওদের দেশে প্রায় 68 to 70 ইয়ার্স হচ্ছে ওদের অ্যাভারেজ এজ। কিন্তু এই মুহূর্তে আমার ওয়ার্ডে AML যারা ভর্তি আছে তাদের সবার বয়স 20-এর নিচে। আচ্ছা, দ্যাট ইজ ভেরি, এটা অবশ্যই অ্যালার্মিং যে আমাদের দেশে এই ব্লাড ক্যান্সারগুলো কমপক্ষে 20 থেকে 30 বছর আগেই প্রেজেন্ট করছে। মাল্টিপল মায়োলোমা যেখানে বইতে লেখা 70-80 বছরের আগে আসছে না, আমাদের এই জেনেটিক পরিবর্তনে আমরা আমাদের ঢাকা মেডিকেল এবং সলিমুল্লাহর অভিজ্ঞতায় 19 বছরের মাল্টিপল মায়োলোমা চিকিৎসা করেছি, যেটি কিনা অনেকটাই আশ্চর্যজনক। তো দেখা যাচ্ছে আমাদের দেশে এই জেনেটিক পরিবর্তনগুলো বেশি হচ্ছে, এটা নিয়ে রিসার্চ করার অনেক অবকাশ আছে। প্রেজেন্টেশনের মধ্যে আমি প্রথমেই বলেছি যে অ্যাকিউট লিউকেমিয়াগুলো সাধারণত স্টেম সেল ম্যালিগন্যান্সি, এবং স্টেম সেল যখন ফেইল হয় তখন আসলে প্রথমেই WBC সিরিজটা এফেক্টেড হয় এবং সেটি ডিসফাংশন হয়। তাহলে যখন WBC সিরিজ, যার প্রধান কাজই ছিল রোগ প্রতিরোধ করা, তো সে সহজ আমার শরীরের যে নর্মাল ফ্লোরা, অর্থাৎ আমার নাক, মুখ, পায়ুদার বা অন্য অংশে আসলে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অর্গানিজম জন্মগতভাবে আমাদের থাকে, যেটি আমাদের বাইরের সব জীবাণু থেকে রক্ষা করে। প্রথমেই যখন আমার নিজস্ব WBC অকেজো হয়ে যায়, তখন দেখা যায় এই অর্গানিজম দিয়ে আমাকে ইনফেকশন হতে থাকে।
দেখা যায় যে তাদের একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা কাশি সর্দি নিয়ে প্রেজেন্ট করতে পারে। জ্বরটাই তাদের প্রথম প্রেজেন্টেশন সাধারণত হয়, একটা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এর পরপরই যেটা হয় যে এই বোন ম্যারোর মধ্যে যে সেলগুলো বাড়তে থাকে এগুলো বিভিন্ন জায়গায় ইনফিলট্রেট করে। ইনফিলট্রেট করার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা সেটির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড ক্যান্সার আলাপনে। আমরা কথা বলছিলাম চিকিৎসায় ব্লাড ক্যান্সার ভালো হয়, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা লক্ষণগুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো নিয়ে যদি আরও কিছু বলতেন। হ্যাঁ, আমি বলছিলাম জ্বর প্রথম লক্ষণ, সাধারণত এরপরই শরীরে ইনফিলট্রেশনের ফিচার, তারপরই যেটা হয় রক্তশূন্যতা এবং ব্লিডিং। কারো কারো ক্ষেত্রে ব্লিডিং এবং কোয়াগুলোপ্যাথি বা আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া একটা ঝামেলা সৃষ্টি হয়। অস্থিমজ্জার মধ্যে রক্ত তৈরির জায়গাগুলো যখন ক্যান্সার সেলগুলো ভরে ফেলে, দেখা যায় অন্য রক্তকণিকা এখানে সাপ্রেস হয়। এগুলোই মোটামুটি একটা অ্যাকুট লিউকেমিয়া লক্ষণ নিয়ে প্রকাশিত হয়। আমাদের লিম্ফয়েড ম্যালিগন্যান্সি বা ম্যাচিউর লিম্ফয়েড নিওপ্লাজমের মধ্যে হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা, এগুলো বিভিন্ন লসিকা গ্রন্থির বৃদ্ধি, শরীরের বিভিন্ন জায়গায় পানি আসা এবং শরীরের মধ্যে সাইটোকাইন জনিত ফিভার বা ওয়েট লস, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে সাধারণত আমাদের বোনে লাইটিক লেশন পাই এবং 4টি বিভিন্ন ফিচার, যেমন হাইপার ক্যালসেমিয়া, রক্তশূন্যতা, বা দেখা যায় যে তাদের কিডনিতে ওই যে অ্যাবনর্মাল প্লাজমা সেলগুলো সে তৈরি করে, এর জন্য রেনাল ড্যামেজ নিয়ে সে আমাদের কাছে আসতে পারে। এগুলি সাধারণত অনেক দিনই এরকম ফিচার নিয়ে আসে যে কিডনি রোগ বিশেষজ্ঞ দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে সমাধান হয় না, এবং একটা কোমরের ব্যথা। তো আমরা পরে দেখি যে এটা আসলে একটা রক্তের ক্যান্সার জনিত রোগ। আচ্ছা আচ্ছা, সেই প্রসঙ্গ ধরেই আসছিলাম আসলে, যে রোগ নির্ণয় আসলে আপনারা কিভাবে করে থাকেন, বা কি কি উপায়ে আসলে রোগ নির্ণয় করা যায়, এবং বাইরের দেশের সাথে বাংলাদেশের রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা, এবং বাংলাদেশের সবগুলো সুযোগ সুবিধা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্লাড ক্যান্সারে অ্যাভেলেবল আছে কিনা? অনেকগুলো প্রশ্ন, কিন্তু আমি আসলে সামারি করে সহজে বলতে চাই যে এই যে লক্ষণ দেখলাম, লক্ষণ নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা ব্লাড ক্যান্সার চিন্তা করি, তখন আমরা একটি পরীক্ষা খুব জরুরি বলে মনে করি, সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম। একজন দক্ষ হেমাটোলজিস্ট যদি এই পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে, তাহলে ব্লাড ক্যান্সারের, যেটি বড় ব্লাড ক্যান্সার বা অ্যাকুট লিউকেমিয়া বলা হয়, এটা প্রায় 90% বা তার বেশি ক্ষেত্রেই শুধু ব্লাড থেকেই এটা অনুমান করা যায়। এরপরে আমরা সাধারণত বোন ম্যারো বলে একটা পরীক্ষা করতে চাই, কারণ বোন ম্যারোতে এই রোগের উৎপত্তি স্থল। সাথে আমরা এখন এই মরফোলজি বা চোখে দেখে আসলে আমরা ডায়াগনোসিস করি না, এই ডিজিজগুলোকে ক্যারেক্টারাইজ করার জন্য, যেটি আমি কিছুক্ষণ আগে এর ক্লাসিফিকেশনগুলো বলেছিলাম, আমরা একটি পরীক্ষা মোটামুটি নির্দিষ্টভাবে সবার জন্যই করতে হয়, সেটা হলো ইমিউনোফেনোটাইপিং। অর্থাৎ এই ক্যান্সার সেলগুলো যে অস্বাভাবিক অ্যান্টিজেন এক্সপ্রেস করে, এই অ্যান্টিজেনকে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে ডিটেক্ট করি। এরপরে আমরা একে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি, সে ভালো, মধ্যম না খারাপ। সাধারণত খারাপ ধরনের যে ম্যালিগন্যান্সিগুলো, এগুলা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা বড় চিকিৎসা লাগে। আর যেটা ভালো এবং মধ্যম, এদের সাধারণত কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপিতেই তারা সম্পূর্ণ ভালো হয়ে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিন রেমিশনে থাকতে পারে। তো শুরুতে আমরা এই জেনেটিক রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে আমরা চিকিৎসা নির্ধারণ করে থাকি। তো চিকিৎসার মধ্যে চিকিৎসার বিষয়টি, যে আপনি আরেকটি কথা বললেন যে ডায়াগনস্টিক ওয়ার্কআপ সব কিছু আমাদের দেশে অ্যাভেলেবল কিনা, আমি যে কটি ডায়াগনস্টিক ওয়ার্কআপের কথা বললাম তার সবই আসলে আমাদের দেশের অনেকগুলি সেন্টারে সম্পূর্ণভাবে বিদ্যমান, এবং ইমিউনোফেনোটাইপিং, জেনেটিক্স, মলিকুলার জেনেটিক্স, সাইটোজেনেটিক্স, এই সব পরীক্ষা এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে। আমরা আগে দেখতাম যে একটা পরীক্ষা বাইরে পাঠাতে হতো, আসতো 2 সপ্তাহ পরে রিপোর্ট, 1 মাস পরে রিপোর্ট, রুগী তার মধ্যে মরে গিয়েছে, বা রুগী সাধারণত দেখা যাচ্ছে এগুলো সবই মেডিকেল ইমার্জেন্সি অ্যাকুট লিউকেমিয়া। চিকিৎসা আমরা শুরু করতে পারিনি, বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়েছে।
এখন দেখা যাচ্ছে সকালে দিলে সন্ধ্যার মধ্যে আমরা ইমিউনোফেনোটাইপিং কখনো কখনো 1 দিন বা 2 দিনের মধ্যে জেনেটিক টেস্টের রিপোর্ট পেয়ে যাচ্ছি দেশে বসে, এবং সেটির খরচ মোটামুটি 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে আগের থেকে। সো এই সব কিছু দিয়ে আসলে মানুষের জন্য সেবাটা অনেকটাই দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। স্যার, এবার জানতে চাইবো যে চিকিৎসার প্রসঙ্গে কিছুটা জানবো, যে আগে যেরকমটা আমরা জানতাম হোয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, এখন কিন্তু সেই ধারণা অনেকটাই পাল্টে গিয়েছে। আধুনিক চিকিৎসা কি উদ্ভাবিত হয়েছে? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে এটি টাইপ অনুযায়ী চিকিৎসাটা আলাদা। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আমি একটু প্রথমে রোগীদের আশার বাণী শোনাতে চাই। আসলে ব্লাড ক্যান্সার সম্বন্ধে সবার ধারণাটা এখন আর সঠিক নয়। চিকিৎসা একটা বড় অংশ এখন সম্পূর্ণ সুস্থ হয়। তার মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেটা চাইল্ডহুড, এটা 90% পর্যন্ত, মাইন্ড ইট, যে চাইল্ডহুডের সবচেয়ে কমন ম্যালিগনেন্সি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হওয়া সত্ত্বেও 90% চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়। এটাকে মাল্টি এজেন্ট কেমোথেরাপি দিয়েই ভালো করা যায়। যে 10% ভালো হয় না তাদেরকে শুরুতেই যে আমি পরীক্ষাগুলোর কথা বললাম, যদি রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে জানা যায়, তাদেরকে ট্রান্সপ্লান্ট করে সম্পূর্ণ ভালো করা যায়, এবং সেটিও কিন্তু এখন আমাদের দেশের সরকারি এবং বেসরকারি 2টি প্রতিষ্ঠানেই করা সম্ভব হচ্ছে। তারপরে আমি আসি অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া, যেটা সাধারণত অ্যাডাল্ট এজ গ্রুপের বেশি হয়, সবচেয়ে কমন ক্যান্সার। এর মধ্যে অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া নামে একটি খুবই শুরুতে ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করা, ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করা একটি ম্যালিগনেন্সি আছে। এটি যদি সঠিক সময় একজন হেমাটোলজিস্ট ডায়াগনোসিস করতে পারেন, তাহলে মুখে খাওয়া ভিটামিন এ এবং অলট্রান্স রেটিনয়েক নামে একটা ওষুধ দিয়ে প্রায় 97 থেকে 99% ক্ষেত্রে সম্পূর্ণ ভালো করে ফেলা সম্ভব, ক্যান্সারটাই আর থাকে না। এটা একটা বিষয়। এএমএলেরও 30 থেকে 50% এটি শুধু কেমোথেরাপিতেই, যেটি কিনা আগে আমরা সঠিক পদ্ধতি জানতাম না, আমাদের নলেজ ঘাটতি ছিল, এবং কারণ হচ্ছে আমাদের দেশ একটা গরিব দেশ। আমেরিকার মতো সিপারেশন ফ্যাসিলিটি, নিউট্রোপেনিক ওয়ার্ড করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা আমাদের দেশের মতো লাক্সই প্রযুক্তি তৈরি করেছি। ফলে দেখা যায় কেমোথেরাপির কিছুটা দিন আমরা হসপিটালে রাখি, তারপরে আমরা তাকে গ্রোথ ফ্যাক্টর বা কোনো একটা দিয়ে ঠিক আমরা তাকে একটা আলাদা জায়গায় পাঠাচ্ছি সিপারেশনে, এবং সেখানে থেকে তারা দেখা যাচ্ছে সম্পূর্ণ থেরাপি কন্ট্রোল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে। ইনফেকশন এবং অন্যান্য মৃত্যুহার তাতে প্রায় 100 থেকে 10% নেমে এসেছে। তার কারণ ওই সিপারেশনে থাকার ওই সুবিধার জন্য তারা নিজেদের বাসায় তৈরি খাবার থেকে শুরু করে অন্য প্রসিডিউর এবং আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে সময় মতো এসে ব্লাড ট্রান্সফিউশন এবং অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা যাচ্ছে যে হসপিটালে থাকার যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যেটি তার মৃত্যুহারকে আগে অনেক বেশি বাড়িয়ে দিত, এটি থেকে অলমোস্ট তারা মুক্তি পেয়ে আমরা একটা বড় অংশকে এখন দেখা যাচ্ছে যে তাদের চিকিৎসা ব্যয়ভারও কমে গেছে, এবং চিকিৎসার মধ্যে এখন তাদের হ্যাজার্ডটা অনেক কমে গেছে, এবং চিকিৎসা এখন সুস্থতার হার অনেক বেশি হচ্ছে। এটা গেল এএমএল। এএমএলের যারা একটু ওল্ড এজ গ্রুপ, এদের জন্য কিন্তু এখন অনেক আশার বাণী। আগে আমরা বলতাম যে ওল্ড এজের পেশেন্ট কেমোথেরাপি দিলে তাদের সমস্যা হবে, এদের আমরা কিভাবে বাঁচাবো। আপনি বলছিলেন নতুন চিকিৎসা। অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ার যে টার্গেট CD33 বা অন্যান্য যে মলিকুলার টার্গেট BCL2, এগুলো টার্গেট করে এত সুন্দর মুখে খাওয়া ওষুধ এখন চলে এসেছে যে দীর্ঘদিন এরা সম্পূর্ণ রেমিশনে, অনেকটা সুস্থ হয়ে যাওয়ার মতো, একটা সাধারণ ডায়াবেটিস বা প্রেশার যেরকম নিয়ন্ত্রণে থাকে এরকম চিকিৎসা এখন আবিষ্কৃত হয়ে গেছে। তো এইরকম ভয়ঙ্কর রোগ এখন আমাদের একেবারে হাতের মুঠায় একটা বড় অংশ চলে এসেছে। তারপরও 10 বা 15% যারা চিকিৎসার পর রিফ্র্যাক্টরি বা রিল্যাপস থাকে, এরা বোন মেরো ট্রান্সপ্লান্ট করে কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ থাকছে। আর আরেকটি যেমন ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, এটি কিন্তু আমরা ওই BCR-ABL বলে একটা ট্রান্সলোকেশন খুঁজে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দিয়ে সম্পূর্ণ ভালো রাখতে পারছি। এমনকি তাদের ট্রিটমেন্ট ফ্রি রেমিশন, যেটি কিনা সুস্থতার সমসাময়িক ধরা হয়, সেটিও একটা বড় অংশে সম্ভব হচ্ছে। লিম্ফোমার মধ্যে হজকিন্স লিম্ফোমার একটা বড় অংশ, কখনো কখনো প্রায় 90% চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে। নন হজকিন্স লিম্ফোমারও 70% মতো চিকিৎসা দ্বারা সম্পূর্ণ ভালো হচ্ছে ইমিউনোথেরাপির দ্বারা। এবং ইমিউনোথেরাপি আমাদের দেশের ওষুধ কোম্পানি তৈরি করেছে, এবং এটি এখন একেবারে আমাদের হাতের নাগালে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে। শুধু তাই না, সরকারি হাসপাতাল, আমি যেখানে কর্মরত এবং অনেকগুলো হসপিটালে এই ইমিউনোথেরাপিগুলা তাদের সরকারিভাবে সাপ্লাইও পাচ্ছে।
আমাদের ডে কেয়ার এবং ব্লাড ক্যান্সারের অন্য সুবিধা অনেক বেড়ে যাওয়ায় এই রোগীগুলার যে মাসে মাসে আসার ডাক্তার দেখানোর খরচ এগুলি এখন বলা যায় যে একেবারে ন্যূনতম হয়ে গিয়েছে। সব মিলাই চিকিৎসা এখন একেবারে আমাদের নাগালের মধ্যে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা বললেন। আসলে আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার ছিল, আমাদের সময়ের স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসায় ব্লাড ক্যান্সার যে ভালো হয় সেই বিষয়ে আপনাদের ধারণা পরিপক্ক হয়েছে, আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।